সবাইকে আজকের লাইভ ক্লাসে শুভেচ্ছা। আপনারা যারা অ্যাভেলেবেল আছেন সবাই ক্লাসে প্রবেশ করার চেষ্টা করেন। আমরা ইতিমধ্যে মাদকদ্রব্য আইন সেটাও শেষ করে ফেলেছি। এখন আমি একদিন পড়াই দিলাম, আপনিও একদিন পড়লেন, তাহলে তো হইল না। আপনার কিন্তু এটা অনেকবার পড়তে হবে। আপনার অনেকবার পড়তে হবে। আমরা যারা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাই বারবার রিভিশন দিতে হবে পর্যাপ্ত সংখ্যক। তবে মূল ধারা কিন্তু আমাদের জানতে হবে। মূল ধারা, একটা ধারায় মেইন ধারাটাই কি বলছে সেটা কিন্তু আমাদের জানতে হবে। বোঝা গেছে? মনে করেন আপনি প্রশ্ন পড়তেছেন, প্রশ্ন তো কোনোদিন কমন আসবে না। তা আপনি মেইন ধারাটা যদি না জানেন সো এটা আমাদের জন্য খুবই ব্যাড লাক হবে। তো আশা করি সবাই ভালো আছেন। কথা কম কাজ বেশি। পরীক্ষা কি? পরীক্ষার আর মাত্র 1 মাস 1 সপ্তাহ আছে। সো কোনো এক্সকিউজ নাই। ইফ ইউ ওয়ান্ট টু গেট এ র্যাঙ্ক, আপনি একটা প্রমোশন পেতে চান, আপনাকে পড়তে হবে। যার যার ক্লাসে প্রবেশ করতে হাজিরা দেন। আমরা শুরু করব আজকে সাইবার সিকিউরিটি অ্যাক্ট, সাইবার সুরক্ষা আইন 2026। সাইবার স্পেসটা কি আসলে? সাইবার স্পেসটা হচ্ছে অনলাইন ভিত্তিক যতগুলো আছে, কম্পিউটার নেটওয়ার্ক, ডিজিটাল ডিভাইস, মোবাইল ফোন, তারপর যত কিছু আছে, এই যে অনলাইন জগতের যত কিছু আছে, আমাদের একটা আছে ভৌতিক জগৎ বা ভৌতিক স্পেস, যেগুলো আমরা দৃশ্যমান চোখে দেখা যায়, কিন্তু আরেকটা আছে সাইবার স্পেস, যেটা দেখা যাচ্ছে না। এই ভৌতিক জগতে ঘর বাড়ি সোনা দানা মানে যত কিছু আছে, জিনিসপত্র, এগুলো কিন্তু চুরি হয়, ডাকাতি হয়। সাইবার স্পেসেও কিন্তু চুরি ডাকাতি হয়। এটা কি যে কেউ করতে পারে না? যে এই আইটি বা সাইবার বিষয়ে দক্ষ অভিজ্ঞ তিনি এই চুরিটা করেন। তাহলে কিভাবে করে? এই সাইবার সুরক্ষা আইনের কাজটা কি? আমরা যারা পুলিশ বাহিনী আছি, আমরা বিভিন্ন প্রকারের ডিউটি করি, টহল ডিউটি, রাস্তাঘাটে, মহাসড়কে, বাজারঘাট, বাসা বাড়িতে যেন কোনো চুরি ডাকাতি না হতে পারে। এজন্য আবার এই সাইবার স্পেসে যেন কোনো প্রকার কেউ ক্ষতির সম্মুখীন না হয়, সেই জন্য সেই সাইবার স্পেসে অপরাধের লাগাম টেনে ধরার জন্য বা অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য সাইবার সুরক্ষা আইন। এই সাইবার স্পেসটা কিন্তু ভিন্ন একটা জগৎ। এটা আপনি প্রথমে মাথায় ঢুকিয়ে নেন। আপনি এখন এমন একটা জগতে প্রবেশ করবেন সাইবার সুরক্ষা আইনে, যেটা সম্পূর্ণ আলাদা। এইভাবে চিন্তা করেন। আমরা এখন সাইবার সুরক্ষা আইন 2026 গুরুত্বপূর্ণ ধারাগুলো পড়ব, যেগুলো পরীক্ষা আসার মতো। এখন 2 ধারাতে আমরা জানি সংজ্ঞা, এখানে মনে হয় 40-50টা সংজ্ঞা আছে 2 ধারাতে। আমরা গুরুত্বপূর্ণগুলো পড়ব। তো সাইবার সুরক্ষা আইন থেকে যদি কোনো সংজ্ঞা আসে, আপনি যদি বুঝতেছেন, যেমন সংজ্ঞাটা পারতেছেন কিন্তু কত ধারায় আছেন জানেন না, শুধুমাত্র সাইবার সুরক্ষা 2 ধারা দিয়ে আসবেন, কারণ সকল সংজ্ঞা 2 ধারায়।
প্রথমেই আমরা দেখব 2 মূর্ধন্য ডিজিটাল ডিভাইস। এই ডিজিটাল ডিভাইসটা কি? এই যত কিছু আছে ডিজিটাল, কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল, স্মার্টফোন, এগুলো হচ্ছে ডিজিটাল ডিভাইস। এরপর আছে দোয়েলের যে দোয়েল লিখতে যে সেই এই দতে আছে পুলিশ অফিসার। সাইবার সুরক্ষা আইনে অনুযায়ী পুলিশ অফিসার বলতে কাকে বোঝানো হবে, কোন র্যাঙ্কের? সাব ইন্সপেক্টরের নিম্নে নহে এমন পুলিশ অফিসার। কারণ কি? এই আইনে কোনো মামলা হলে সাব ইন্সপেক্টরের নিচে কেউ তদন্ত করতে পারবে না। আগে যখন ডিজিটাল নিরাপত্তা আইন সেখানে ছিল ইন্সপেক্টর, এখন আছে এসআই, সাব ইন্সপেক্টর। এটা মনে রাখবেন। সাইবার সুরক্ষা আইন অনুযায়ী পুলিশ অফিসার বলতে নিচের কোন পদের অফিসারকে বোঝানো হয়েছে? অবশ্যই সাব ইন্সপেক্টর। এখন পড়ব মতে ম্যালওয়্যার। 2 ম্যালওয়্যার লিখতেও আছে প্রথমে, এই সংজ্ঞাটা আছে 2 মতে ম্যালওয়্যার। এই ম্যালওয়্যার জিনিসটা কি এটা আপনাকে বুঝতে হবে। আসলে আমরা দেখি না যে আমাদের মোবাইলকে একটা লিঙ্ক পাঠাইছে, এই লিঙ্কটায় যখনই ক্লিক করবেন তখন আপনার মোবাইলের সমস্ত নিয়ন্ত্রণ ওই লোকের কাছে চলে যাবে। আপনার ব্যাংক অ্যাকাউন্ট হয়ে যাবে, বিকাশ, নগদ, আপনার ফেসবুক আইডি সব হ্যাক হয়ে যাবে। তো ম্যালওয়্যারটা হচ্ছে এমন একটা ডিজিটাল নির্দেশ বা প্রোগ্রাম বা কোনো অ্যাপস, এমন একটা অ্যাপস এরকম মানে কাকড়া বিছার মতো করে। হ্যাঁ, এই অ্যাপসটা কেউ একজন কি করে, এই অ্যাপসটা কি যা কম্পিউটার বা ডিজিটাল ডিভাইস যেগুলো আছে এইগুলা কর্তৃক সম্পাদিত কার্যকে পরিবর্তন, বিকৃত, বিনাশ, ক্ষতি বা কি করে, ক্ষুণ্ণ করে, উহার কার্য সম্পাদনের বিরূপ প্রভাব বিস্তার করে। মনে করেন ম্যালওয়্যার হচ্ছে এমন একটা অ্যাপস যেটা কোনো ডিজিটাল ডিভাইসের যে নর্মাল যে কাজকর্মকে এইটাকে বিকৃত করতে পারে, বিনাশ করতে পারে, ক্ষতি করতে পারে। এটা হচ্ছে মতে ম্যালওয়্যার। ময়ের পর কি আছে বলতে পারেন? এই সরেয়া ক খ, যে সরেয়া এইটাকে বলা হয় কি স্বরবর্ণ। আলফাবেট। আর ক খ এইটাকে বলে ব্যঞ্জন বর্ণ। এই ব্যঞ্জন বর্ণর ময়ের পর কোন অক্ষর আছে বলেন তো, কে পারেন? এখন ক খ পড়াইতে হবে আপনাদের। ক খ কিন্তু আপনারা অনেকেই পারেন না, আপনি যতই বাহাদুরি দেখান না কেন ক খ আপনি সব কয়টা পারবেন না। 39টা আছে, পারবেন না আপনি। ক খ গ ঘ উম চ ছ জ ঝ ঝ নিয় ট ঠ ঠ ঠ ন ন ন প প ফ ম জ র ল স ম জ র ল স স স হ। পারবেন না, আমিও পারি না। ময়ের পরে আছে জ। এই শম্ভুদাদা কেন পারে তার একটা কারণ আছে, আমি কারণটা বললাম না। তাহলে মতে ম্যালওয়্যার জতে কি যৌন হয়রানি। যৌন লিখতে জ আছে, তাই যৌন হয়রানি হচ্ছে জতে। মতে ম্যালওয়্যারটা বুঝছেন, এবার জতে যৌন হয়রানি। নর্মালি যদি আপনি কোনো নারীকে যৌন হয়রানি করতে চান, মানে দৃশ্যমান জগতে, তাকে টাচ করতে পারেন, জড়িয়ে ধরতে পারেন, বা তার ইচ্ছার বিরুদ্ধে ওড়না টান দিতে পারেন, কাপড় টান দিতে পারেন, তাকে চুমু খেতে পারেন ইচ্ছার বিরুদ্ধে, এটা কি দৃশ্যমান জগতে। কিন্তু এই সাইবার আইনটা কি মনে আছে? আমরা বলছিলাম প্রথমে যে আপনি এমন একটা জগতে যেটা কেউ দেখা যায় না, কেউ জানবে না। তাহলে সাইবার সুরক্ষা আইনে যৌন হয়রানি হচ্ছে সাইবার স্পেসে,
অর্থাৎ অনলাইন প্ল্যাটফর্মে, নেটওয়ার্কের দুনিয়ায়, মানে ইন্টারনেটের দুনিয়ার ভিতরে, সাইবার স্পেসে অনেকে আছে না, বারবার নোংরা ছবি চায়। তোমার একটা ওই ফটো তুলে দাও, নোংরা ছবি চেয়ে হয়রানি করা, শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করা, ইচ্ছাকৃতভাবে, অনেকে আছে যে ইচ্ছাকৃতভাবে একটা নোট ভিডিও পাঠাই দেয়। একটা ছেলে মনে করেন একটা মেয়েকে খালকেল বলা নাই কখনো একটা পর্ন ভিডিও পাঠাই দিল, তার মেসেঞ্জারে সেন্ড করলো বা হোয়াটসঅ্যাপে সেন্ড করলো। এই যে ইচ্ছাকৃতভাবে কোনো নগ্ন ছবি ভিডিও প্রেরণ করা, আবার কারো ছবি বা ভিডিও এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে যৌনকরণ করা বা পর্নোগ্রাফি হিসেবে তৈরি করা, আবার অবৈধ সম্পর্কের প্রস্তাবে রাজি না হলে হুমকির মাধ্যমে যৌন সম্পর্ক স্থাপনের চেষ্টা করা, এই সকল কাজগুলো হবে যৌন হয়রানি। এটা কোথায় হবে? সাইবার স্পেসে, অনলাইন দুনিয়ায়, অনলাইন প্ল্যাটফর্মে, সাইবার স্পেসে যদি হয় সেটা 2-এর জতে যৌন হয়রানি হিসেবে গণ্য হবে। এখন জয়ের পর কি আছে বলেন তো? ময়ের পর জয়ের পর কি আছে? জয়ের পর কোন অক্ষর আছে? আপনারা পারবেন না, আমি বলে দিচ্ছি। জয়ের পর আছে র, রেপ্র যেটাকে আমরা বলি। ব লিখে নিচে ফুল স্টপ। তাই রতে রিভেন্স পর্ন, মতে মেলোয়ার, যতে যৌন হয়রানি, রতে রিভেন্স পর্ন, এটাই র আছে। রিভেন্স পর্ন লিখতে প্রথমেই র আছে। তাই রিভেন্স পর্নটা কি? কারো অনুমতি ব্যতীত কোনো লোকের ক্ষতি সাধনের উদ্দেশ্যে ওই লোকের অন্তরঙ্গ ছবি অথবা ভিডিও প্রযুক্তি ব্যবহার করে ছড়িয়ে দেওয়া, লিঙ্ক ভাইরাল করে না, কারো অনুমতি ব্যতীত। মনে করেন আপনি আপনার পাশের বাসার রাজু, তার পাশের বাসার যে নতুন ভাবি আসছে ভাড়াটিয়া, সে গোসল করার সময় সে কি করছে? ভিডিও ধারণ করছে। এই অন্তরঙ্গ ভিডিও সে কি করছে? এইভাবে অনুমতি ছাড়া যখন ছড়িয়ে দেবে, অনলাইনে ছড়িয়ে দেবে, ভাইরাল করে দেবে, অনলাইনে ছেড়ে দেবে, তখন সেটা হবে রিভেন্স পর্ন, রতে রিভেন্স পর্ন। আর র এর পরে হচ্ছে ল। এই লতে বলা হয়েছে সাইবার সুরক্ষা। আমরা যে আইনটা পড়তেছি সাইবার সুরক্ষা আইন, সেই সাইবার সুরক্ষা কাকে বলে বা এটা কি, সেটা হচ্ছে ল। লতে ম জ র ল। সাইবার সুরক্ষাটা কি? আমরা কি বললাম যে কোনো ডিজিটাল যত কিছু আছে, ডিজিটাল ডিভাইস সমূহ, কম্পিউটার, ট্যাবলেট বা কি ট্যাব, স্মার্টফোন, ডিজিটাল ওয়ার্ল্ডে সাইবার স্পেস, তারপর কম্পিউটার ডাটা, এইগুলার সুরক্ষা দেওয়ার নামই হচ্ছে সাইবার সুরক্ষা। যত ডিজিটাল ডিভাইস আছে এইখানে কোনো অপরাধ যাতে না হতে পারে সেই যে সুরক্ষা দেওয়ার নামই হচ্ছে সাইবার সুরক্ষা। সাইবার স্পেসে কোনো অপরাধ যাতে সংগঠিত না হতে পারে সেজন্য ডিজিটাল ডিভাইসসমূহের যে সুরক্ষা দেওয়া হবে সেটাই হচ্ছে সাইবার সুরক্ষা। এই ল পর্যন্ত বলেন তো সবাই মাথায় একটু ঢুকছে কিনা? মতে মেলোয়ার, যতে যৌন হয়রানি, রতে রিভেন্স পর্ন, লতে সাইবার সুরক্ষা। এই চারটা আর দেব না। এই চারটে সংজ্ঞা অন্তত আপনার মনে রাখতে হবে। আমরা সাইবার সুরক্ষা 3 দিন পড়াবো, গুরুত্বপূর্ণ ধারাগুলো।
আপনারা কি সবাই এই পর্যন্ত বুঝতে পারছেন? সবাই একটু কমেন্ট করেন প্লিজ। এখন 12 ধারাটা আমরা একটু দেখি। জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিল, একটা কাউন্সিল বা কমিটি থাকবে, জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিল। এটা এমসিকিউর জন্য। এখানে চেয়ারম্যান বা প্রধান কে থাকবে? এই জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলের প্রধান বা চেয়ারম্যান থাকবে মাননীয় প্রধানমন্ত্রী। যেই যে সময় ক্ষমতায় থাকুক সেই মাননীয় প্রধানমন্ত্রী থাকবে জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলের চেয়ারম্যান। এরপরেই থাকবে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী 2 নম্বরে। তাহলে চেয়ারম্যান কে থাকবে? এটা এমসিকিউ হতে পারে, প্রধানমন্ত্রী। যেহেতু সাইবারের বিষয়টা অনেক বড় একটা বিষয়, তাই এটার চেয়ারম্যান কিন্তু সবচেয়ে বড় যে ব্যক্তি অর্থাৎ প্রধানমন্ত্রী, তিনি থাকবে এটার চেয়ারম্যান। এখন 15 ধারায় দেখেন, গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো। গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো সরকার কোনো কম্পিউটার সিস্টেম, নেটওয়ার্ক বা কোনো তথ্য পরিকাঠামোকে গেজেট প্রকাশের মাধ্যমে কি করতে পারে? গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো হিসাবে ঘোষণা করতে পারে। যে মনে করেন এমনিতে আমাদের অনেক এই যে আমাদের চারপাশে অনেক জায়গা, ঘর বাড়ি, বিল্ডিং, বাজার, কিন্তু হঠাৎ একটা জায়গা, এটা চারপাশে ওয়াল দেওয়া একটা বিল্ডিং, সেটাই কিন্তু কি একটা কর্তৃপক্ষ করে যে প্রবেশাধিকার সংরক্ষিত, এখানে জনসাধারণের প্রবেশ নিষেধ, মানে ওই জায়গাটাকে একটা ঘোষণা করছে যে এইটা একটা গুরুত্বপূর্ণ। তো বাংলাদেশে যত সরকারি অফিস আদালত, যত এই যে কম্পিউটার সিস্টেম, নেটওয়ার্ক বা তথ্য পরিকাঠামো আছে, এইগুলোর মধ্যে সরকার মনে করেন যে কোনো একটাকে গেজেট প্রকাশ করে ঘোষণা করবে যে এইটা গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো। 15। আর এই গুরুত্বপূর্ণ সরকার কর্তৃক ঘোষিত এই গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোতে যে বেআইনিভাবে প্রবেশ করবে কোনো ব্যক্তি বা সফটওয়্যার ডেভেলপার বা কৃত্রিম বুদ্ধিমত্তা টুলস ব্যবহারকারী কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃত বা জ্ঞাতসারে এই গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোতে বেআইনি প্রবেশ করে কোনো ডাটা মুছে ফেলে, ক্ষতি করে বা চুরি করে, বোঝা গেছে? মনে করেন বাংলাদেশ ব্যাংকের যে যত কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্ক বা ডিজিটাল অর্থাৎ সাইবার স্পেস সংক্রান্ত যত কিছু আছে বাংলাদেশ ব্যাংকের, সমস্ত কিছু খুবই সুরক্ষিত। কারণ বাংলাদেশ সর্বোচ্চ ব্যাংক বাংলাদেশ ব্যাংক, ওখানে সরকার গেজেট দিয়ে ঘোষণা করছে যে আজ থেকে এই বাংলাদেশ ব্যাংকের যাবতীয় ডিজিটাল কার্যক্রমকে গুরুত্বপূর্ণ পরিকাঠামো হিসেবে ঘোষণা করা হলো। তো কোনো একজন হ্যাকার এই ম্যালওয়্যার দিয়ে বা যে কোনোভাবে বেআইনিভাবে এই ডিজিটাল সাইটে প্রবেশ করে ফেললো, বাংলাদেশ ব্যাংকের যে মূল যে সার্ভার, এই সার্ভারে প্রবেশ করে ওখানের অ্যাকাউন্ট থেকে টাকা সে নিয়ে গেল। প্রবেশ করে কোনো মনে করেন ওই ব্যক্তির নামে 100 কোটি টাকা একটা লোন আছে, তো উনি কী করছে, ওই সার্ভারে প্রবেশ করে ওনার নাম, টাকাটা, পয়সা সব ওইখান থেকে ডিলিট দিয়ে দিল, মুছে ফেললো বা ক্ষতি করলো বা ওখান থেকে টাকা চুরি করলো, ক্ষতি বা বিনাশ করলো বা যদি চুরি করে।
তাহলে সরকার গুরুত্বপূর্ণ পরিকাঠামো ঘোষণা করবে 15তে, আর এই পরিকাঠামোতে যদি বেআইনিভাবে প্রবেশ করে, তথ্য চুরি করে, মুছে ফেলে বা ক্ষতি করে, তাহলে তার শাস্তি 17তে। বোঝা গেছে? এখন আপনার ব্যক্তিগত কম্পিউটার আছে বা ডিজিটাল ডিভাইস আছে, এইগুলোয় যদি কেউ যদি ওই যে হ্যাক করে বা সেখানে যদি প্রবেশ করে বেআইনিভাবে, তার শাস্তি 18। আর এই আপনার পার্সোনাল কম্পিউটার বা কম্পিউটার সিস্টেম বা ডিজিটাল বা সাইবার স্পেস সেখানে প্রবেশ করে যদি কেউ ক্ষতি সাধন করে আপনার, তাহলে তার শাস্তি 19। সরকার কর্তৃক ঘোষিত গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোতে প্রবেশ করলে 18, ক্ষতি করলে 15তে সরকার গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো হিসেবে ঘোষণা করবে। এইটাতে যে বেআইনিভাবে প্রবেশ করবে তার শাস্তি 17। আর আপনার যে কারো পার্সোনাল কম্পিউটার ডিজিটাল ডিভাইস এইগুলায় প্রবেশ করলে 18, আর প্রবেশ করে ক্ষতি করলে 19। বুঝতে পারছে? এখন আমরা পড়বো 21-22। 20 ধারা হচ্ছে সাইবার স্পেসে জুয়া খেলার দণ্ড। এইটা ছিল 20 ধারা গত বছর। এবছর জুয়া প্রতিরোধ আইন করছে, সেখানে এই 20 ধারাটা ওইখানে নিয়ে গেছে, তাই 20 ধারা বাতিল। জুয়া প্রতিরোধ আইনে অনলাইনে জুয়া খেলা, অ্যাপস তৈরি করা, আপনার যে কোনো কিছু অনলাইন বেটিং, ঠিক আছে, ওই যে বেটিং বোঝেন, যে বেট ধরে, এই সমস্ত কিছু জুয়া আইনে নিয়ে গেছে, সেটা আমরা পড়ব। তাহলে এখন আমরা পড়ব 21-22। আচ্ছা, এই যে ব্যঞ্জন বর্ণ ক খ গ ঘ, এই ব্যঞ্জন বর্ণে জ আগে নাকি প আগে, বর্গের জ আগে নাকি প আগে, একটু কমেন্টে লেখেন তো। বর্গের জ আগে নাকি প আগে? আমরা যে ক খ গ ঘ উম চ ছ এর পরে যে বর্গের জ লেখি, এইটা আগে নাকি প আগে? প কোনটা আগে? নিশ্চয়ই বর্গের জটা আগে। তাহলে 21 আগে নাকি 22 আগে? নিশ্চয়ই 21 আগে। তাই 21-এ হচ্ছে জ, এ ধ্রুবরাজা তো ওই জ না। তাহলে 21 হচ্ছে সাইবার স্পেসে জালিয়াতি করার শাস্তি। জালিয়াতি মানে জ। সাইবার স্পেসে কেউ যদি জালিয়াতি করে তার শাস্তি 21। আর প যেহেতু পরে, তাই পথে প্রতারণা, সাইবার স্পেসে প্রতারণা করার শাস্তি 22। তাহলে জ আগে, জালিয়াতি আগে, আর প পরে, প্রতারণা পরে। 21 আগে, তাই 21-এর সাথে জালিয়াতি, আর 22 পরে, 22-এর সাথে প্রতারণা। নর্মাল আমরা জালিয়াতি পড়ছিলাম দণ্ডবিধির 63, 64, 65। জামিজা 63-তে জালিয়াতির সংজ্ঞা, 64-তে মিথ্যা দলিল, আর 65-তে জালিয়াতির শাস্তি। জামিজা জালিয়াতি, মিথ্যা দলিল, জালিয়াতির শাস্তি। প্রতারণা পড়ছিলাম কি, চিটিং 415, প্রতারণার শাস্তি 417, টাকা পয়সা নিয়ে প্রতারণা করলে 420। এটা কি আমাদের দৃশ্যমান জগতে দণ্ডবিধি, কিন্তু এইখানে জালিয়াতি আর প্রতারণাটা কি, এইটা হবে কোন জগতে? সাইবার জগতে।
ভার্চুয়াল সাইবার স্পেসে। তাহলে 21 হচ্ছে সাইবার স্পেসে জালিয়াতি করলে শাস্তি, 22 হচ্ছে সাইবার স্পেসে প্রতারণা করলে শাস্তি। তো সাইবার স্পেসে জালিয়াতিটা কিভাবে করা যায় এগুলো তো আপনাদের জানতে হবে না? মনে করেন এটা হচ্ছে যে কোনো ব্যক্তি নিজে অথবা কৃত্রিম বুদ্ধিমত্তা এজেন্ট কর্তৃক বিনা অধিকারে সাইবার স্পেস ব্যবহার করে অন্য একজনের ডিজিটাল সিস্টেম বা ডিজিটাল সার্ভারে প্রবেশ করে তাদের কি স্বাক্ষরবিহীন বা স্বাক্ষর সহ কি ডকুমেন্ট, জাল ডকুমেন্ট উৎপাদন করলো বা ফাইল তৈরি করলো, অন্যের এনআইডি দিয়ে যে নিবন্ধিত সিম এটা ব্যবহার করে মোবাইল ব্যাংকিং পরিচালনা করলো। অন্যের যে এনআইডি দিয়ে যে সিম কেনা সেই সিম দিয়ে উনি নিজের মোবাইল ব্যাংকিং পরিচালনা করলো। বা যারা হুন্ডি কার্য অনলাইনে যারা হুন্ডি কার্যে নিযুক্ত আছে, এই সকল কিছু হচ্ছে জালিয়াতি। জালিয়াতি বোঝা যায়। আচ্ছা, মাঝে মাঝে এর আগে গত বছর ওই যে পুলিশের যে কনস্টেবল থেকে নায়ক পদে পদোন্নতির জন্য একটা কাগজ আমাদের গ্রুপে সবারকে চলে আসছিল যে অমুক থেকে অমুক পর্যন্ত এতজনের ক্লিয়ারেন্স আইছে। এটা কি মিথ্যা দলিল। এখন কেউ যদি এই মনে করেন পুলিশের সার্ভারে ঢুকে সেই সার্ভার থেকে এরকম একটা যদি মিথ্যা ফাইল তৈরি করে, এরকম একটা ডকুমেন্ট তৈরি করে, তাহলে সেইটা হচ্ছে জালিয়াতি। অর্থাৎ ওই জালিয়াতিটা বাইরে আর এই জালিয়াতিটা হবে সাইবার স্পেসে। কোনো কম্পিউটার সিস্টেম, ডিজিটাল সিস্টেম বা নেটওয়ার্ক বা সার্ভার সংক্রান্ত এইগুলোর মধ্যে যিনি জালিয়াতি করবে, কোনো মিথ্যা ডকুমেন্টবিহীন স্বাক্ষর বা স্বাক্ষরবিহীন একটা ডকুমেন্ট তৈরি করবে বা ফাইল তৈরি করবে, অন্যের এনআইডি দিয়ে নিবন্ধিত সিম দিয়া নিজে কোনো একটা কাজ করবে অনলাইনে, তারপরে বা যারা হুন্ডি কার্য করবে, সবাই হচ্ছে অনলাইনে বা সাইবার স্পেসে জালিয়াতি করেছে বলে গণ্য হবে, তাদের শাস্তি 21। আর যারা প্রতারণা করবে তারা হচ্ছে 22। অর্থাৎ প্রতারণা কেমন? অন্যের কোনো সার্ভারে উনি বিনা অধিকারে সেখানে প্রবেশ করে কোনো কম্পিউটার প্রোগ্রাম বা সিস্টেম পরিবর্তন করবে, মুছে ফেলবে বা মূল্য বা উপযোগিতা হ্রাস করবে, তাহলে বা ছলনার আশ্রয় নেবে, সেটা হবে প্রতারণা। এটা হচ্ছে সাইবার স্পেসে প্রতারণা। এই সমস্ত কিছুই জালিয়াতি প্রতারণা হবে কীরকম? যে অন্যের কোনো কম্পিউটার সিস্টেম বা অন্য কোনো অফিসের সার্ভার যেটাতে প্রবেশ করার অধিকার আমার নাই, সেটাতে আমি যদি যে কোনোভাবে যদি সেই সার্ভারে প্রবেশ করে, হ্যাঁ, আমি যদি মিথ্যা কোনো কিছু তৈরি করি, ডকুমেন্ট বা ফাইল তৈরি করি, সেটা আমার জালিয়াতি হয়ে যাবে। আর আমি যদি কারো কোনো তথ্য মুছে ফেলি বা কোনো কিছুর উপযোগিতা বা মূল্য হ্রাস করে ফেলি বা পরিবর্তন করি বা ছলনার আশ্রয় নেই, তখন সেটা হবে প্রতারণা। 21 জালিয়াতি, 22 প্রতারণা। এবার 23 ধারাতে আমাদের সাইবার সন্ত্রাসী কার্য, সাইবার হামলা বলে না, সাইবার হামলা বলে যে সাইবার হামলা হয়েছে। এই সাইবার হামলাটা হচ্ছে 23 সাইবার সুরক্ষা আইনের 23 ধারা হচ্ছে সাইবার হামলা। এটা কি কোনো ম্যালওয়্যার দিয়া বা কোনো এরকম অ্যাপস দিয়া এমন বাংলাদেশের মনে করেন সবচেয়ে গুরুত্বপূর্ণ সার্ভারে কি করলো, এই সাইবার হামলা চালাইলো। সাইবার হামলা চালানোর ফলে কম্পিউটার সিস্টেম লক হয়ে গেল,
এখন কাজ করতেছেন, আপনি জনগণের সেবা দিতে পারবেন না, বা আপনার কম্পিউটার বাস্ট হবে, ধ্বংস হবে, বিনাশ হবে, ক্ষতি হবে। তাহলে এরকম যারা করবে সাইবার হামলা, সেই সাইবার হামলার শাস্তি হচ্ছে 23 কি বুঝতে পারছেন? চব্বিশে আইনানুগ কর্তৃত্ব ব্যতিরেকে ই ট্রানজ্যাকশন অর্থাৎ ইলেকট্রনিক ট্রানজ্যাকশন। আপনার মোবাইলে নগদ অ্যাকাউন্ট, আপনার মোবাইলে ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেখানে সেই অ্যাকাউন্টে টাকা আছে, অন্য একজন যে কোনোভাবে সেই অ্যাকাউন্টে প্রবেশ করে কি টাকা লেনদেন করলো, তাহলে আইনানুগ কর্তৃত্ব ব্যতিরেকে ই ট্রানজ্যাকশন, অবৈধ ই ট্রানজ্যাকশন, এগুলো যদি যারা করবে তাদের হচ্ছে 24। আর আমরা যে পড়েছিলাম যে ওই যে যৌন হয়রানি, ব্ল্যাকমেল বা অশ্লীল বিষয়বস্তু যে প্রকাশ করে অনুমতি ছাড়া, এইটার হচ্ছে 25 ধারায় অপরাধ। আমাদের যদি লিখিত প্রশ্ন আসে 25 ধারা থেকে আসতে পারে। 25 ধারাটা একটু সুন্দরভাবে বোঝার চেষ্টা করেন। যে ক নামক ব্যক্তি, ঠিক আছে, সে দীর্ঘদিন রহিমা নামক একটা মেয়েকে প্রেমের প্রস্তাব দেয়। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ার ফলে একদিন কি করে, তাকে তুলে নিয়ে গিয়ে তার নুট ছবি বা ভিডিও ধারণ করে, অথবা তার মনে করেন সে গোসল করতেছে, এই সময় অন্তরঙ্গ ভিডিও ধারণ করে, তার অজ্ঞাতে ধারণ করে, সেইটা কি করছে, তারপর সেই ভিডিও দিয়ে তাকে ব্ল্যাকমেল শুরু করে, তার সাথে অবৈধ সম্পর্ক স্থাপনের জন্য অফার দেয় বা তাকে যৌন হয়রানি করে। যদিও এটা পর্নোগ্রাফি আইন অনুযায়ী আছে 8(2)তে, তো পর্নোগ্রাফি 8(2) আমরা পড়ছি 8(2) দেবেন। এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যৌন হয়রানি বিষয়ক, যৌন হয়রানি, এটা সাইবার সুরক্ষা আইনের 25 ধারা, খুব ভালো করে মাথায় গেঁথে রাখেন। সাইবার সুরক্ষা আইনের 25 ধারা। কেউ একজন যদি কোনো কারো অডিও ভিডিও বা কীরকম অন্তরঙ্গ কোনো নুট, নগ্ন অডিও ভিডিও ধারণ করে এবং সেটা যদি প্রচার করার বা ভাইরাল করে দেওয়ার হুমকি প্রদর্শন করে, তাহলে অর্থাৎ অজ্ঞাতে ধারণ করা এবং সেটা প্রচার প্রকাশ করে দেওয়া বা হুমকি প্রদর্শন করা, এই সমস্ত কাজটা হচ্ছে যৌন হয়রানি এবং এটার শাস্তি সাইবার সুরক্ষা আইনের 25 আর পর্নোগ্রাফি 8(2)(3), 8(2) এবং 3। 8(2)তে বলছে কি, এই যে কোনো কারো অন্তরঙ্গ কোনো কিছু ধারণ করে সেটা দিয়ে ব্ল্যাকমেইল করা, তার কাছ থেকে কি কোনো অর্থ আদায় করা বা মানসিক টর্চার, মানসিক নির্যাতন করা। 8(2). 8(3)-এ ছিল এই ভিডিও বা অডিও কি অনলাইনে ছেড়ে দেওয়া, সরবরাহ করা। তাহলে 8(2)(3) এবং এই সাইবার সুরক্ষা আইনের 25। তাই আপনি যদি দেখেন, অনেক সময় আছে যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকে, তখন তারা কোনো আবাসিক হোটেলে গিয়ে একান্ত সময় কাটায় বা বাড়িতেই বা যে কোনো জায়গায় একান্ত সময় কাটায়, তাদের নগ্ন অর্ধনগ্ন ভিডিও অডিও বা কি করে রাখে, পিকচার বা ইমেজ বা স্থির চিত্র ধারণ করে রাখে। এইটা যখন তাদের সম্পর্কে অবনতি হয়, তখন এইটা দিয়ে বারবার তাকে
কি পুনরায় অবৈধ সম্পর্ক স্থাপনের জন্য বারবার হয়রানি করে বা ভয়ভীতি দেখায়, হুমকি দেখায়। এই সমস্ত কার্যকলাপগুলো এই সাইবার সুরক্ষায়নের 25। কোনো যৌন কার্যকলাপের বিষয়ে যত হয়রানি করা হবে, ব্ল্যাকমেইল করা হবে, ব্ল্যাকমেইল বা অশ্লীল বিষয়বস্তু প্রকাশ, অশ্লীল বিষয়বস্তু ছেড়ে দেওয়া, প্রচার করা, অনলাইনে ভাইরাল করে দেওয়ার যত ভয়ভীতি, সমস্ত কিছু সাইবার সুরক্ষায়নের 25 ধারা, পর্নোগ্রাফির 8-এর 2 অথবা 3। আপনারা কি 25 বুঝতে পারছেন? 25 বুঝতে পারছেন? বুঝতে পারছেন? এখন এই 25 ধারায় বলছে যে এটা যদি স্বাভাবিক বয়সের অর্থাৎ প্রাপ্তবয়স্ক মানুষের সাথে যদি এটা করা হয় তাহলে 2 বছর শাস্তি অথবা 10 লক্ষ টাকা জরিমানা। আর যদি কোনো 18 বছরের নিচে কোনো নারী বা শিশুর সাথে যদি এই কাজটা আপনি করেন তাহলে 5 বছর কারাদণ্ড বা 20 লক্ষ টাকা জরিমানা। অর্থাৎ যৌন হয়রানির 2টা পার্ট থাকবে, একটা হচ্ছে প্রাপ্তবয়স্কদের সাথে, আর একটা হচ্ছে কি 18 বছরের নিচে কোনো নারী বা শিশুর সাথে। বোঝা গেছে? তাহলে শাস্তি 2 রকম। তাহলে এই যৌন হয়রানিটা কিভাবে হবে? ডিজিটাল প্ল্যাটফর্মে হবে, অনলাইন প্ল্যাটফর্মে। সিসি লেখা হয়ে গেছে 3 দিন আগে দেশে। তাহলে আমরা কি বললাম? এই যত ধরনের যৌন হয়রানি অনলাইন মাধ্যমে, অনলাইন প্ল্যাটফর্মে যত যৌন হয়রানি, হুমকি, ভয়ভীতি, সমস্ত কিছু 25 ধারা। আর 26-এ এই যে অনলাইন প্ল্যাটফর্মে যে ধর্মীয় বিষয় নিয়ে ফেসবুক আইডি হ্যাক করে, মনে করেন যে কোনো একটা ধর্মের কোনো একজন প্রফেট বা গুরুত্বপূর্ণ যে আমাদের দেবদেবী বা যাই হোক নবী বা এই ধরনের যে কোনো ধর্ম নিয়ে যত কটূক্তি বা সহিংসতা বা ঘৃণা বিদ্বেষমূলক যে কথাবার্তা প্রচার করবে, সাইবার স্পেসে ধর্মীয় বা জাতিগত বিষয়ে সহিংসতা, ঘৃণা, বিদ্বেষমূলক যে তথ্য যিনি প্রকাশ করবে তার শাস্তি 26-এ কি হবে? ধর্মীয় ব্যাপার নিয়ে যারা যে ঘৃণা বা বিদ্বেষমূলক বা কি সহিংসতামূলক পোস্ট যারা করবে বা লেখালেখি বা যে কোনো কিছু প্রচার প্রকাশ করবে তাদের শাস্তি 26। 27-এ সহায়তা, 28-এ মিথ্যা মামলা। এই সাইবার স্পেসে কোনো কাজ অপরাধ করার সময় যিনি সহায়তা করবে তার 27 লিখতে আছে, তাই সহায়তা, 27-এ সহায়তা। আর এই সাইবার স্পেস অপরাধ সংক্রান্ত কেউ যদি কারো বিরুদ্ধে মিথ্যা বা হয়রানিমূলক মামলা করে, মিথ্যা মামলা 28। এ পর্যন্ত আমরা আজকে পড়ব। সবাইকে একটু রিভিশন দিচ্ছি। 2-এর 10-তে হচ্ছে পুলিশ অফিসার, সাব ইন্সপেক্টরের নিম্নে নয়। মতে মেলোয়ার, যতে যৌন হয়রানি, রতে রিভেঞ্জ পর্ন, লতে সাইবার সুরক্ষা। 12-তে জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিল, প্রধানমন্ত্রী থাকবে চেয়ারম্যান। 15-তে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো কি করবে? গেজেট প্রকাশের মাধ্যমে ঘোষণা করবে। আর 17-তে এইটাই যে প্রবেশ করবে বেআইনিভাবে এবং ক্ষতি সাধন করবে তার শাস্তি 17। আর কারো কম্পিউটার ডিভাইস বা ডিজিটাল ডিভাইসে অনুমতি ছাড়া প্রবেশ করলে 18, প্রবেশ করে ক্ষতি সাধন করলে 19। 21-এ জালিয়াতি করার শাস্তি, 22-এ প্রতারণা করার শাস্তি, 23-এ সাইবার হামলা করলে শাস্তি, 24-এ অনলাইন ট্রানজ্যাকশন অর্থাৎ
যার ব্যাংক অ্যাকাউন্ট বা যার নগদ বিকাশ ইনি বাদে অন্য একজন যদি সেইখান থেকে ট্রানজ্যাকশন করে, টাকা পয়সা লেনদেন করে, তাহলে তার 24-25 যৌন হয়রানি, ব্ল্যাকমেইল এবং অশ্লীল বিষয়বস্তু প্রচার করা 25, আর ধর্মীয় জাতিগত বিদ্বেষ সহিংসতামূলক পোস্ট বা লেখা বিবৃতি যা কিছু অনলাইনে প্রচার করলে 26, 27 সহায়তা, 28 মিথ্যা মামলা অভিযোগ দায়ের ইত্যাদির শাস্তি। সো থ্যাংক ইউ সো মাচ। 28 পর্যন্ত আপনারা পড়বেন, রিভিশন দেবেন, আগামী ক্লাসে আমন্ত্রণ রইল।